শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা এখানে খুব বড় করে বলা হয় না, কিন্তু যতখানি আপনাদের বলবো তাতে করে আপনি জেনে যাবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তৌহিদ হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং কোভিড-19 পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানা গেছে। এছাড়া টেকসই উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও অসমতা দূরীকরণ নিয়ে কথা বলবেন তিনি। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীও এবার ভাষণ দেবেন বাংলায়। জাতিসংঘে এটি হবে বাংলা ভাষায় প্রধানমন্ত্রীর দেয়া ১৮তম ভাষণ। এদিকে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘে ৫ দফা সুপারিশ পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ইউএন ফুড সিস্টেমস সামিট 2021 সম্মেলনে এসব প্রস্তাব দেন তিনি। বলেন, পর্যাপ্ত খাবার পাওয়া সবার মৌলিক অধিকার। তার পরামর্শ, খাদ্যের অপচয় রোধ করতে হবে, গড়ে তুলতে হবে বৈশ্বিক জোট এবং অংশীদারিত্ব। এছাড়া কৃষির উন্নয়নে গবেষণা, বিনিয়োগ এবং উন্নত প্রযুক্তি বিনিময়ের উপর জোর দেন তিনি। The following suggestions for ensuring resilient food system globally. First, research, investment, and advanced technology sharing for agriculture development. Second, increase funding for developing countries for achieving sustainable food system. Third, developing and global coalition and partnerships. Fourth, reducing food waste through collaboration among countries. And fifth, disbursing the committed fund to adapt to the climate-led extreme events, including sharing of technologies to achieve sustainable security. দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া উচিত হবে না বিএনপির। শীর্ষ নেতৃত্বের কাছে জোরালোভাবে এমন বার্তা দিয়েছেন তৃণমূলের নেতারা। এমনকি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় এক দফা আন্দোলনের বিকল্প নেই বলেও মনে করেন তারা। 2 দফায় 6 দিনের রুদ্ধোদ্ধার বৈঠকে আন্দোলন, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে নানা পরামর্শ উঠে আসে। যত দ্রুত সম্ভব দল গুছিয়ে রাজপথে নামার তাগিদ দিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কথা বলেছেন অনেকে। দাবি উঠেছে ত্যাগী ও সাহসী নেতাদের মূল্যায়ন করার। শতভাগ নেতা একটি ব্যাপারে একমত হয়েছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে আর তারা কোনো নির্বাচনে যাবে না। আন্দোলনের বিকল্প নেই, এক দফার আন্দোলন এবং তাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনেই আমরা অংশগ্রহণ। পদে থাকবে অথচ কর্মকাণ্ডে থাকবে না, তাদেরকে বাদ দিয়ে যারা কর্মকাণ্ডে সক্রিয় থাকবে তাদেরকে পদায়ন করার জন্য এটা আমরা বলেছি। 20 দলীয় জোট, ঐক্য জোট এগুলো চলবে না। বিএনপি একাই 100। আমাদের নেতা যদি ম্যাডাম বাইরে থাকেন ম্যাডাম, আর নাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আগামী নির্বাচন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্রের অংশ। সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি দেশের জন্য নয়, লুটপাটের রাজনীতি করে, তাই তাদের হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। ওবায়দুল কাদের আরও বলেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। আপনারা আবার গোলমাল পাকাতে চাইছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন। আজকে সভা সমাবেশের নামে দেখা যাচ্ছে যে তারা আজকে সিরিজ বৈঠক করছে। এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। বিএনপির রাজনীতি মিথ্যাচার আর ষড়যন্ত্রের উপর প্রতিষ্ঠিত। গত 12.5 বছর ধরে তাদের রাজনীতিটা ছিল জনগণের বিপক্ষে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে খুলনা ডিসি অফিস সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা, হরতাল অবরোধের নামে জনগণকে বন্দী করে রাখা, এসবের মধ্যেই বিএনপির রাজনীতি সীমাবদ্ধ ছিল। এ কারণেই প্রতিনিয়ত তারা জনগণ থেকে দূরে সরে গেছে। তাদের উচিত জনগণের সাথে বৈরিতার রাজনীতি থেকে বেরিয়ে আসা। জনগণের ভোট ও রায়ের উপর নির্ভরকারীদের জন্য নির্বাচন বর্জন আত্মহননমূলক বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপির রাজনীতিটা হচ্ছে ষড়যন্ত্র আর মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত। গত 12.5 বছর ধরে তাদের রাজনীতিটা ছিল জনগণের বিপক্ষে, জনগণের উপর পেট্রোল বোমা নিক্ষেপ,
জনগণের উপর বোমা নিক্ষেপ এবং জনগণকে হরতাল অবরোধের নামে বন্দী করে রাখা। শনিবার থেকে বিমানবন্দরের RT-PCR ল্যাবে পরীক্ষামূলক করোনা টেস্ট করতে পারবেন প্রবাসীরা, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এরপরই টিকিট বুকিং সহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে সবাই বিদেশে যেতে পারবেন। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব বসানোর কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। ল্যাব স্থাপন কিছুটা দেরি হলেও দ্রুত সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। বলেন, ল্যাব তৈরিতে কোনো গাফিলতি মেনে নেওয়া হবে না। শাহজালাল বিমানবন্দরে 6টি কোম্পানি ল্যাব স্থাপনের কাজ করছে। করোনা পরীক্ষার জন্য প্রবাসীদের খরচ হবে 1700 থেকে 2300 টাকা পর্যন্ত। বিমানবন্দর থেকে যাত্রা শুরুর 6 ঘন্টা আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে কয়েকটি দেশ। পিসিআর টেস্ট না থাকার কারণে আপনার এয়ারলাইনরা দুবাই আর আবুধাবির ফ্লাইটগুলি কিন্তু প্যাসেঞ্জার বুকিং দিচ্ছিল না, আমি যতদূর জানি। এখন ওনারা আজকে রাত্রে যদি খবর পেয়ে যায় তাহলে ওনারা কাল থেকে হয়তো বুকিং দেবে, আর সেই হিসাবে আমরা আশা করি যে প্যাসেঞ্জার যাওয়া আরম্ভ হবে। ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, আটক করা যায়নি কাউকে। পুলিশ অবশ্য ঘটনাস্থল পরিদর্শন করে আসার কথা শুনিয়েছে। বলছে, 2 জন হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। নিহতের স্বজনেরও দাবি যথাযথ বিচার হোক হত্যাকারীদের। বৃহস্পতিবার ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও স্টেশন অতিক্রম করার পর ট্রেনের ছাদে থাকা যাত্রীদের উপর হামলা করে দুষ্কৃতিকারীরা। ডাকাতের হাতে প্রাণ হারায় জামালপুরের দেওয়ানগঞ্জের নাহিদ ও জামালপুরের সদরের সাগর নামের 2 যাত্রী। আমার ওই ছেলে আমার সব কিছু, আমার ওই ছেলে সংসার চালাইতো, আমার ছেলের বয়স 2টা মেয়ে বাচ্চা, আমার ছেলে ঢাকার তো আসছে, এরকম কেরা করছে, আমি এটা সঠিক বিচার চাই। চিন্তা হয় মাঝে মাঝে কম্পিউটার মারধর করে বলে যে ওরা বলে যে ছাদ থেকে ফালাই দিব তোকে। প্রায় শুনি এই ধরনের ঘটনা ঘটছে ট্রেনে। আপনার এই মানুষকে অজ্ঞান করে তাদের সর্বোচ্চ মালামাল লুট করে নিয়ে চলে যায়। মামলা ক্রিমিনাল কেস এবং ইনভেস্টিগেশন হবে অ্যাকর্ডিং টু ল, এবং আশা করি যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক তাদের আইনের আস্থা আনবো ইনশাল্লাহ। রাজধানীতে একাধিক অভিযানে 90 লাখ টাকা মূল্যের 560 গ্রাম আইস ও ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেবন ও বিক্রির অপরাধে 5 জনকে আটকও করা হয়েছে। সংস্থাটির দাবি, জব্দ করা আইস এখন পর্যন্ত মাদকদ্রব্য অধিদপ্তরের আটক হওয়া আইসের সবথেকে বড় চালান। এদিকে রাজধানীতে 3500 মাদক ব্যবসায়ীর তালিকা করে তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রিফিংয়ে আরও বলা হয়, মাদক চোরাচালানের মূলে যাওয়া সম্ভব হচ্ছে না, আবার যাদের ধরা হচ্ছে তারা গডফাদারের নাম বলছে না। খুব ভয়ঙ্কর মাদক, এটা এখনো সকলের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। এখনও বোঝা যায় যে প্রতি গ্রাম প্রায় 9 থেকে 10 হাজার টাকা বিক্রি হয় খুচরা বাজারে, যার কারণে খুব উচ্চবিত্ত এবং সচ্ছল পরিবারের সন্তান ছাড়া এটা সেবনও করতে পারে না, কিনতেও পারে না। আমরা চেষ্টা করি গডফাদারকে ধরার জন্য, কিন্তু গডফাদাররা সবসময়ের জন্য এড়িয়ে চলে নিজেদের পজিশনে মাদক রাখার ক্ষেত্রে, যার কারণে আপনার গডফাদারকে ধরাটা একটু কঠিন হয়ে যায়। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের একটি গ্রোসারি শপে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 2 জন। বৃহস্পতিবারের ওই হামলায় আরও 12 জন গুরুতর আহত হন। স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে কোলিয়ারভিলে এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোলাগুলির খবর শুনেই তারা ছুটে যান। সেখানে পৌঁছে আতঙ্কিত মানুষদের ফ্রিজ এবং লকার থেকে উদ্ধার করা হয়। পুলিশের বিবৃতি অনুযায়ী গ্রোসারি শপে হামলা চালানোর সময় একজনই জড়িত ছিলেন। মার্কেটের বাইরের একটি গাড়িতে তার মরদেহ পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কয়েকজনের অবস্থা গুরুতর। প্রাথমিক তদন্তে হামলার কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ। এদিকে লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা সাবিনা নেসা হত্যার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বৃহস্পতিবার রাতে 38 বছর বয়সী ব্যক্তিকে আটক করা হয়, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে এখন অভিযোগও গঠন করা হয়নি। এই ঘটনায় আরও একজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। গত শনিবার লন্ডনের পার্কে মেলে 28 বছর বয়সী সাবিনার মৃতদেহ। আগের রাতে এক বন্ধুর সাথে দেখা করার জন্য তিনি বের হন। পুলিশ বলছে, বাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরত্বের একটি পার্কে হাঁটার সময় তাকে হত্যা করা হয়। অপরাধী অপরিচিত কেউ বলে ধারণা তদন্ত কর্মকর্তাদের। দক্ষিণ পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন সাবিনা। শিক্ষকতা করতেন ক্যাটফোর্ডের রুশে গ্রিনে প্রাইমারি স্কুলে। সাবিনা হত্যার পর রাস্তাঘাটে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে লন্ডনে। তদন্ত চলছে, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও আশ্বস্ত করতে চাই, এই জায়গাটি এখন একেবারেই ঝুঁকিমুক্ত।
ভয় পাবার কোনো কারণ নেই। যখনই এখানে একা কোনো পুরুষকে দেখছি মনে মনে ভয় লাগছে। সাবিনার সাথে যা ঘটে গেল এরপর থেকে আমরা সবাই শঙ্কিত। ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আদালতের ভেতরে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক শীর্ষ সন্ত্রাসী সহ 4 জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উত্তর দিল্লির রোহিণী আদালতে এই ঘটনা ঘটে। আজ সেখানে শুনানি ছিল দিল্লির কুখ্যাত ডন জিতেন্দর গগির। পুলিশ বলছে আদালতে আগে থেকে আইনজীবীর পোশাকে হাজির ছিল জিতেন্দরের প্রতিদ্বন্দ্বী দলের কয়েকজন সদস্য। আদালতে তোলার পর এজলাসের ভেতরেই তারা জিতেন্দরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি শুরু করে। ঘটনাস্থলে জিতেন্দরের মৃত্যু হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হয় 3 হামলাকারী। প্রত্যক্ষদর্শীরা জানায় আহত হয়েছেন একজন নারী আইনজীবীও। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো আদালত চত্বরে। এই ঘটনায় ভারতে তোলপাড় শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে কিভাবে সন্ত্রাসীরা অস্ত্রসহ এজলাসে প্রবেশ করলো সেই প্রশ্ন উঠছে। প্রিমিয়ার লিগ খেলতে নেপালে গেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার ভোর 4:25 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। করোনার কারণে ঢাকা থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট না থাকায় তামিমকে যেতে হচ্ছে কাতার হয়ে। শনিবার ইপিএল শুরু হলেও তামিমদের দল ভেরাওয়া গ্ল্যাডিয়েটার্সের প্রথম ম্যাচ রোববার। সতীর্থ হিসেবে শহীদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রসাদদের মতো তারকা ক্রিকেটারদের পাচ্ছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের পর হাঁটুর চোটে প্রায় 8 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে মিরপুরের অনুশীলনেও করেন। মূলত ম্যাচ ফিটনেস ফিরে পেতেই রিহ্যাবের অংশ হিসেবে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন তামিম। নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওসমান খাজা। তিনি বলেছেন, বাংলাদেশ পাকিস্তান বলে সম্ভব, ভারত হলে এই কাজ করতে পারত না দলগুলো। নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের 48 ঘন্টার মধ্যে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এমন আচরণে ক্ষুব্ধ হতাশ অস্ট্রেলীয় দলের ব্যাটসম্যান ওসমান খাজা। পাকিস্তানি বংশোদ্ভূত ওসমান মনে করেন, পাকিস্তান ও বাংলাদেশকে না বলে দেওয়াটা সহজ যে কোনো দলের জন্য, তবে ব্যাপারটা ভারতের ক্ষেত্রে অসম্ভব। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের টসের আগ মুহূর্তে দ্রুত পাকিস্তান ত্যাগ করে নিউজিল্যান্ড। প্রীতিলতার আত্মাহুতি দিবসে প্রীতিলতা সিনেমা নিয়ে এফডিসিতে প্রিমিয়ার শো চলছে। এখন সেখানে কথা বলছেন চিত্রনায়িকা পরিমণি। দর্শক, সরাসরি আপনাদের তার বক্তব্য নিয়ে যাচ্ছি। দর্শক, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। কিছুক্ষণ আগে থেকে তিনি কথা বলা শুরু করেছেন। কেন তুমি এত তিনি প্রশ্ন শুনছেন? কেন, কি জন্য? হয়তো হয় না যে একটা ক্যানভাস লাগে যেখানে আসলে আপনি আঁকতে পারবেন। তো উনি সেই রং তুলি নিয়ে বসে আছেন, যে ক্যানভাসটা হয়তো আমি যেখানে প্রীতিলতাকে দেখাতে পারবেন, হয়তো সেখান থেকে আর বাকিটা নিয়ে যাবো। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই তো আসলে আমাদের এই জার্নিটা। এটা তো আসলে মাইক সামনে নিলাম, ক্যামেরার সামনে আসলো, তারপর এক্সপ্লেন করার কিছু নেই। আমরা একটা সিনেমা বানাচ্ছি এবং আমি প্রীতিলতা ক্যারেক্টারটা প্লে করছি, কতটুকু করছি সেটার জন্য শুধুই আমি বলবো, সবাইকে অনুরোধ করব, আমাদের এই জার্নিটার সাথে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই। আপনি জানেন, আমি জানি না তো। হ্যাঁ, ওটা আসলে 2 বছর ধরে ছিল, 2 বছর একটা জার্নি ছিল। মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা কিন্তু আমার শিডিউল বা সব কিছু মিলিয়ে ঘটনাটা ঘটেনি। এটা আসলে প্রস্তুতি ছিল এরকমই, টাইমটা আমরা আসলে এভাবেই গ্যাপ দিয়েছিলাম, মানে আমরা দিতে হতো আসলে, কারণ অলিভিয়ার লুকটা অ্যান্ড প্রীতিলতার লুকটার যেই মানে মাঝখানে যে ব্যাপারটা, সেটার জন্য আসলে আমাদের এই টাইমটা নেওয়া। প্রশ্ন তো ওনাকে করেছেন, আমি তো জানি না। আমাকে আসলে এই কোশ্চেনটা কেউ করেনি, বোধহয় আপনিও করেননি। মানে কোনো সাংবাদিক, এখানে সবাই আছেন, কেউ করেছেন এই কথাটা? কোশ্চেন করেনি, তো আমি জানি না
আমি কেন করবো না এটাই তো জানি না। দেখেন, আমার প্রীতিলতাকে নিয়ে ভাবনাটা আসলে 2 বছরের, আমি কিন্তু বারবার বলছি, এখন প্রায় 2 বছর ছাড়িয়ে যাচ্ছে। তো এত বড় একটা জার্নি হুট করে মানে প্রীতিলতাকে ধারণ করা 2 মিনিটের ব্যাপার না কিন্তু। এবং আমার এই জার্নিটা 2 বছর, আমি কিন্তু বারবার বলে আসছি, একটা লং জার্নি আমার জন্য। তো সেখান থেকে যে প্রস্তুতিটা, সেটা তো আসলে আমি পর্দা দেখাতে পারবো, সেটা এখন আমি কিভাবে বোঝাবো যে আমি এখন প্রীতিলতা। আমি তো এভাবে ভাবতেই চাই না, আর কিছু। দর্শক দেখছেন প্রীতিলতার আত্মাহুতি দিবসে প্রীতিলতা সিনেমা নিয়ে এফডিসিতে কথা বলছিলেন চিত্রনায়িকা পরিমণি। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। নকশা বহির্ভূতভাবে জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যানে স্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। চন্দ্রিমা উদ্যানে লাশ থাকুক অথবা নাই থাকুক, সেখানে কোনো কবর থাকতে পারে না বলে জানিয়েছেন সরকারের এই মন্ত্রী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যেমনি ভাবে শাহজিদকে প্রধানমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, আবার গোলাম আজমকে বাংলাদেশে আনা হয়েছে। উদ্দেশ্য কি ছিল? আমাদেরকে বিভক্ত করা, অব্যবস্থাপনা, ধ্বংস আর চমক সৃষ্টি করা। আর এখন চন্দ্রিমা উদ্যানে শুয়ে থাকবেন, এই সমস্ত কথা তো হইতে পারে না। লাশ থাকুক আর না থাকুক, কারো কবর এখানে থাকতে পারে না। আত্মীয় ও দলীয় লোকদের খুশি করতে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে বিশেষ আইনের মেয়াদ 5 বছর বাড়িয়েছে সরকার। এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে দলের নয়াপল্টনে এক দোয়া মাহফিলে তিনি কথা বলেন। মন্তব্য করেন, এই সরকারের আমলে যে কয়টি খাতে চরম লুটপাট হয়েছে তার মধ্যে বিদ্যুৎ অন্যতম। এখানে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। হাজার হাজার কোটি টাকা লুটপাট হলেও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ করেন, খাবারের দাম হু হু করে বাড়ছে, সেদিকে নজর না দিয়ে সরকার সঞ্চয়পত্রে সুদ কমিয়ে দিয়েছেন। রেন্টাল, কুইক রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্র, সেই বিদ্যুৎ কেন্দ্রে নিজেদের লোক, দলের লোক, আত্মীয় স্বজন, জনগণের টাকা যাতে লুটপাট করতে পারে সেই সুযোগ আরো বৃদ্ধি করে দেওয়া হলো 5 বছর। অর্থাৎ ওই বিশেষ আইনটি আবার এক্সটেন্ড করা হলো। শত্রুদের ষড়যন্ত্র ও বন্ধুদের সমালোচনার পার্থক্য সরকার ও প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, এমন মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় সমাজতান্ত্রিক দলের জাতীয় কমিটির 2 দিনব্যাপী সভায় জাসদ সভাপতি কথা বলেন। শুধু বাইরের শত্রুই নয়, ঘরের শত্রুদের মোকাবেলায় প্রধানমন্ত্রী ও সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। ইনু বলেন, বিএনপি তাদের পুরনো সঙ্গীদের নিয়ে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আনতে জল ঘোলা করছে। সংকট মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। বিজেপির কক্সবাজার ব্যাটালিয়নের ঘুমধুম বিওপি 4.5 কোটি টাকার 1.5 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। ঘুমধুম বিওপি সদস্যরা কক্সবাজারের উখিয়া উপজেলার 4 নং রাজাপালং ইউপির উখিয়া হিন্দুপাড়া এলাকায় অবস্থান নেয়। কয়েকজন ইয়াবা ব্যবসায়ী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এলে তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে তারা পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে 1.5 লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এই ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। করোনায় দেশে আরও 31 জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে মোট মৃত্যু 27,368 জন। নতুন করোনা শনাক্ত হয়েছেন 1,233 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 4.54%। নমুনা পরীক্ষা হয়েছে 27,141টি। এ পর্যন্ত শনাক্ত 15,49,553। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,413 জন। মোট সুস্থ 15,09,202 জন। মৃত 31 জনের মধ্যে পুরুষ 18, নারী 13 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় সর্বোচ্চ 16 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 8, রাজশাহীতে 2, রংপুরে 2, খুলনায় 1, সিলেটে 1 ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। ঘোষিত সময় অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। স্বাস্থ্যবিধি মেনে চললে শিক্ষা কার্যক্রম যথাযথভাবে চালানো সম্ভব হবে বলেও জানান তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের 73তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। উপাচার্য আরও বলেন, করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মানতেই হবে। দক্ষ মানব সম্পদ তৈরি ও বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানের জন্য অ্যালুমনাইদের একসঙ্গে
কাজ করার আহ্বান জানানো উপাচার্য। যদি আমরা হেলথ প্রোটোকলগুলো মেনে চলি, স্বাস্থ্য সচেতন হই, স্বাস্থ্য সচেতন হলে অনেকগুলো ঝুঁকি এড়ানো যাবে। তাহলে বন্ধ করে দিতে হবে না, তাহলে আমাদের ঘর আবার সেই ঘরে আবদ্ধ থাকতে হবে না, তাহলে আমরা স্বাভাবিক কাজ করার শক্তি এবং সাহস, অভিজ্ঞতা, দক্ষতা সবটাই বৃদ্ধি পাবে। মহামারীতে 47,42,000-এর কাছাকাছি মোট প্রাণহানি। বৃহস্পতিবারও 8,500-এর বেশি মানুষের মৃত্যু হয় করোনায়। দৈনিক মৃত্যু সংক্রমণে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারও 1,900-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে, শনাক্ত হয় 1.25 লাখের মতো। এদিন রাশিয়ায় 820, মেক্সিকোতে 811, ব্রাজিলে 661, ভারত ও ইরানে 3 শতাধিক মানুষের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। ব্রিটেনে দৈনিক প্রাণহানি কমে এলেও শীত মৌসুমের শুরুতে বাড়তে শুরু করেছে করোনা বিস্তারের হার। দেশটির 37,000-এর কাছাকাছি মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাস। বিশ্বে মোট সংক্রমণ শনাক্ত 23,13 লাখ ছাড়িয়েছে। এদিকে করোনা চিকিৎসায় আরও একটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার মার্কিন ফার্মাসিউটিক্যালস কোম্পানি রিজেনেবরনের একটি অ্যান্টিবডি ড্রাগকে অনুমোদন দেওয়া হয়। তুলনামূলক কম ঝুঁকিতে থাকা করোনা রোগীদের চিকিৎসায় এটি ব্যবহার করা যাবে। এই ওষুধ মূলত ক্যাসিরিভিম্যাব ও ইমডেভিম্যাব নামের দুটি ওষুধের মিশ্রণে তৈরি হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে মিলেছে সুফল। WHO এক বিবৃতিতে জানায়, কম ঝুঁকিতে থাকা রোগীদের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরিতে সক্ষম এই ওষুধ কমায় হাসপাতালে ভর্তির সংখ্যা। তবে ওষুধের সুষ্ঠু বণ্টনে প্রস্তুতকারক কোম্পানিকে মূল্য হ্রাসের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল নভেম্বরেই যুক্তরাষ্ট্রে জরুরি অনুমোদন দেওয়া হয়েছিল এই ওষুধটিকে। অবিলম্বে ইভ্যালি প্রতিষ্ঠাতা রাসেলকে মুক্তি দিয়ে প্রতিষ্ঠানটিকে ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকরা। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে এই দাবি জানানো হয়। ই কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মসূচি হয়। গ্রাহকরা বলছেন, রাসেল ও তার স্ত্রী আটক হয়ে এখন গ্রাহক মার্চেন্ট কেউই আর টাকা ফেরত পাবেন না। যেহেতু ইভ্যালি সব পক্ষের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে, তাই তাদের ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত। আমি 2020 সাল থেকে ইভ্যালিতে কেনাকাটা করে আসছি। আজ পর্যন্ত আমার এমন কোনো প্রোডাক্ট নাই যে আমি পাই নাই। আমরা তার থেকে অনেক কিছু পেয়েছি, এখন আমাদের তাকে দেওয়ার পালা। সো আমরা চাই যে রাসেল ভাইয়ের মুক্তিটা হোক, আর এটা আমাদের দাবি। ই কমার্সটা তো হচ্ছে অবশ্যই স্ট্যাবলিশড একটা প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে। তারা তো গভর্নমেন্টের সব অথরিটেশন নিয়েই হচ্ছে বিজনেস করতেছে। তারা যদি দায়ভারটা নেয়, আর যদি তারা দায়ভারটা না নেয়, তাহলে ই কমার্সের যে সিইও আছে, যে রাসেল ভাই আছে, তাকে বিজনেসটা করার অপরচুনিটি দেখ। গেল কয়েক বছর পাট চাষ করে লোকসান গুনতে হয়েছে মেহেরপুরের চাষিদের, কিন্তু চলতি বছর লাভের মুখ দেখছেন তারা। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট করে পাটের দাম না কমালে চাষিরা লাভবান হবে। এখন মজুত করে পরবর্তীতে বিক্রির পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি বছরে জেলায় 20,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পাটের ন্যায্য মূল্য পেতে আধুনিক উপায়ে জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। বিশ্ব ফার্মাসিস্ট ডে 2021 উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন আয়োজন করেছে ফার্মেসি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ক্যাম্পেইনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। সকালে শেরে বাংলা আইডিয়াল হাই স্কুলে এই কর্মসূচির উদ্বোধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর হাসান মাহমুদ রেজা। অনুষ্ঠানে বক্তারা মানুষকে ওষুধ সেবনে সচেতন হওয়ার আহ্বান জানান, সেই সাথে ওষুধ সেবনের ভালো ও খারাপ দিকগুলো সম্পর্কে ভালোভাবে জানারও পরামর্শ দেন। এ সময় সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচ ফ্যাক্টরির সিইও ওমর হাসিব শফিউল্লাহ, ফার্মেসি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ শাফি সহ অন্যান্য সদস্যরা। রাজবাড়ীর পাংশার মুছিদহ এলাকার কাদর বিলে অনুষ্ঠিত হলো বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। সকাল 10টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল 5টা পর্যন্ত। অংশ নেন কয়েকশো শৌখিন মাছ শিকারী। জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ আছে। প্রতিযোগিতা ঘিরে বিল এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে 20 টাকা। টিকিট বিক্রির টাকা দান করা হবে স্থানীয় মুছিদহ এতিমখানায়। প্রান্তিক পর্যায়ে নারীদের টিকার আওতায় আনতে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করেছে জাতিসংঘের লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা UN Women ঢাকা। এরই মধ্যে চাঁদপুরে কার্যক্রম শুরু হয়েছে। 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে কুমিল্লায়। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে। পরিচালনা করছে 25 জন স্বেচ্ছাসেবী। কথিত অনুপ্রবেশকারী উচ্ছেদ অভিযানকে ঘিরে আবারও উত্তাল ভারতের আসাম রাজ্য। বৃহস্পতিবার অভিযানকালে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে 2 জন। রাজ্যের দরং জেলার শিপাছার এলাকায় এই সংঘর্ষ হয়। আহত হন 9 পুলিশ সদস্য। বাসিন্দাদের দাবি, উচ্ছেদ অভিযান চালানোর সময় প্রতিবাদ করেন তারা। এ সময় বিক্ষোভকারীদের প্রতিহত করতে টিয়ারশেল ও লাঠিচার্জ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে গুলিও চালায় পুলিশ। এতে 2 বাসিন্দার মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, স্থানীয়রা ধারালো অস্ত্র নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা ও তাদের উপর হামলা চালায়।
সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলটিতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য আজ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিন ফর্ম কিনেছেন 8 জন, যার মধ্যে রাজশাহী বিভাগের এক কোটার জন্য খালেদ মাসুদ পাইলট ও সাইফুল আলম চৌধুরী স্বপন ফর্ম কেনায় এখানে নির্বাচন হওয়াটা একেবারেই নিশ্চিত। স্বপনের সময় রাজশাহীর ক্রিকেট পিছিয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন পরিচালক হবার ধরে থাকা সাবেক অধিনায়ক পাইলট। এখনো যদি ওই পর্যন্ত যাইতে পারি, আমার আশা থাকবে যে তৃতীয় বিভাগ থেকে এই প্রথম বিভাগ পর্যন্ত এই জায়গাগুলিতে কিছু নতুন নতুন কর্মশালার, কিছু নতুন নতুন প্লেয়ার তৈরি করার যে জায়গাগুলি, সেগুলিকে ডেভেলপ করার জন্য যিনি করে গেছেন, আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা বিশাল বড় গ্যাপ, একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। প্রায় অনেক বছর ধরে ক্রিকেট কালচারটা আস্তে আস্তে নষ্ট হয়েছে। যে রাজশাহী ডিভিশন টিম একটা সময় আমি লাস্ট খেলেছি 11 সালে, আমার কাছে মনে হয় যে আমরা পরপর 4 বার চ্যাম্পিয়ন হয়েছি, সেই টিম এখন 6 নম্বর খেলে। 60 বছর বয়সে ফিফা স্বীকৃত প্রথম শ্রেণীর ফুটবল ম্যাচ খেলে রেকর্ড করেছেন সুরিনামের ভাইস প্রেসিডেন্ট রনি ব্রান্সভিক। 1961 সালে জন্মগ্রহণ করা ব্রান্সভিক 61 নম্বর জার্সি গায়ে খেলেছেন ফরওয়ার্ড পজিশনে। এদিন ব্রান্সভিকের সাথে মাঠে নামে তার ছেলে দামিয়ানো। কনকাকাফ লিগে আন্তর্জাতিক ক্লাব পর্যায়ের ম্যাচে মঙ্গলবার হন্ডুরাসের ক্লাব সিটি অলিম্পিয়ার বিপক্ষে মাঠে ইন্টার মোয়েন গোটাপের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন ব্রান্সভিক। এই ক্লাবের মালিক ব্রান্সভিক মাঠে ছিলেন 54 মিনিট, তবে মোয়েন গোটাপ ম্যাচটিতে 6-0 গোলে হেরে যায়। দর্শক, এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।